এই যে আপু, আপনি যে ছোট প্যান্ট পরে রাস্তায় হাঁটাচলা করতেছেন, আপনার প্যান্ট তো বাচ্চাদের চাইতেও ছোট। আপনার তো সদরঘাট দেখা যাচ্ছে। মারুফের কথা শুনে মেয়েটা পিছনে ফিরে তাকালো। এদিকে মারুফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বন্ধুদের সাথে হাসাহাসি করতেছে, সাথে তার দুটা বান্ধবীও আছে। মেয়েটা মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে, তুমি আমার সদরঘাট দেখা যাচ্ছে, মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি বোঝাতে চাইছি যে আপনার নিচে দিয়ে সব কিছু দেখা যাইতেছে। আবার আপনি চিন্তা ভাবনা কইরেন না আমি উকি দিয়ে দেখেছি। এসব চিন্তা ভাবনা করলে আপনি ভুল ধারণা করবেন। তবে দূর থেকে দেখা যাচ্ছে আপনার যে সদরঘাট নেই। এক কাজ করেন, আমার তো সদরঘাট আছে, আমি আমার সদরঘাট খুলে আপনাকে দিয়ে দেই। মানে কি আবল তাবল এসব বলতেছো? সদরঘাট মানে আমি বুঝতেছি না, আমাকে বুঝিয়ে বলো। এই মারুফ, আপুটা মনে হয় বিদেশি। আপু এটার জন্য সদরঘাট মানে চিনতেছে না। তুই আর মেয়েটাকে লজ্জা দিস না। তবে মেয়েটার লজ্জা বলতে কিছুই নেই কোনো। তুই তো ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিতেছিস, কিন্তু অন্য সব ছেলেরা তো বুঝতেই পারছিস কি করতো। মারিয়া, তুই এই মেয়েটাকে বুঝিয়ে বাসায় দিয়ে আয়, আর বলবি যে এইসব ড্রেস পরে বাহিরে ঘোরাঘুরি না করতে। এটা বাহিরের দেশ না, এটা বাংলাদেশ। কখন কি চুরি হয়ে যায় এটা কেউ জানে না। আর উনি তো জাস্ট ছোট্ট একটা প্যান্ট আর টি শার্ট পরে বাহিরে বের হয়েছে। পেট নাভির সাথে আরো কত কিছু দেখা যাইতেছে। লজ্জা শরম পুরা মাথা খেয়ে ফেলেছে। মারিয়া, তুই বুঝিয়ে দিয়ে সোজা চলে আয় স্কুল মাঠে। ওইখানে আজকে খেলা আছে, আমরা খেলা দেখব। আচ্ছা তোরা যা, আমি মেয়েটাকে বুঝিয়ে দিয়ে এরপরে আসতেছি। এই বলে মারিয়া চলে আসলো মেয়েটার কাছে। অন্যদিকে মারুফ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ওইখান থেকে চলে আসলো খেলার মাঠে। অন্যদিকে মারিয়া মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে বিদেশি আপু, আমরা দেখো কিরকম ড্রেস পরেছি। তোমাকেও এরকম ড্রেস পরতে হবে এই বাংলাদেশে। তুমি যেই ড্রেস পরে আছো এই ড্রেস এখানে চলে না। কেন চলবে না? আমি তো জানি এই ড্রেস সবখানে চলে, আর আমি এগুলো পরে অভ্যস্ত, কারণ আমি ছোটবেলা থেকেই এইগুলো পরেই বড় হয়েছি। এখন আমি এগুলো পরিবর্তন করতে পারবো না। পরিবর্তন করবেন নাকি করবেন না এটা আপনার ব্যাপার। কিছুক্ষণ আগে দেখলেন তো কতগুলো খারাপ ছেলে আপনার নিচের সবকিছু দেখে ফেলেছে মনে হয়। এটার জন্যই বলতেছি যে এই রকম পোশাক পরে বের হবেন না। আপনি মনে হয় এখানে নতুন এসেছেন। কার বাসায় এসেছেন? হ্যাঁ, আমি বাংলাদেশে নতুন এসেছি, মাত্র 2 দিন হয়েছে। এই 2 দিনের মধ্যে আজকে এই প্রথমবার বাহিরে একা একা ঘুরে দেখার জন্য, কিন্তু আর দেখতে পারলাম না। এই আপনাদের জন্য আপনারা আমার সাথে এইসব কি ফাজলামো শুরু করে দিয়েছেন বুঝতেই পারতেছি না। আর আমি রহমান আঙ্কেলের বাসায় এসেছি। এটা ফাজলামি না, আপনি বুঝতে পারতেছেন না তার জন্য এরকম বলতেছেন। আসলে এটা আমাদের আঞ্চলিক ড্রেস না। আমাদের আঞ্চলিক ড্রেস হচ্ছে 3 পিস, সালোয়ার কামিজ, আরো অন্যান্য ইত্যাদি ইত্যাদি। আর আপনি যে ড্রেস পরে আছেন এই ড্রেসগুলো চায়নাতে বেশিরভাগ চলাচল করে, আর মালয়েশিয়াতে। এখন আপনার ব্যাপার, আপনি কিভাবে বাহিরে হবে এটা আপনি জানেন। এইভাবে বের হলে মানুষজন খারাপ চিন্তা ভাবনা করবেই। আপনি থাকেন তাহলে, আমি গেলাম। আপনাকে বোঝাতে বোঝাতে আমার মাথা গরম হয়ে যাবে, তারপরও আপনি বুঝবেন না। এই বলে মারিয়া ওইখান থেকে চলে আসলো। খেলার মাঠে তার বন্ধুদের সাথে বসে বসে খেলা দেখতেছে। এমন সময় মারুফ মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মারিয়া, ওই মেয়েটা কাদের বাসায় এসেছে? আর সব কিছু বলে দিয়েছিস তো যে এরকম ড্রেস না পরে বাহিরে বের হওয়ার জন্য? হ্যাঁ বলে দিয়েছি, সে আমাদের কথার মানে বুঝতেই পারে না। তাহলে আসলে বাংলা তেমন চর্চা নেই তার, এটার জন্য বুঝতে পারে না। তবে ইংরেজিতে হালকা পাতলা বুঝিয়ে দিয়ে এসেছি, আশা করি আর কোনো সমস্যা হবে না। সমস্যা না হলেই ভালো, আর সমস্যা হলেই আমাদের জন্য খারাপ। চল, তোদের দুইজনকে তোদের বাসায় পৌঁছে দিয়ে এরপরে আমরা আমাদের বাসায় যাব। দিনকাল এমনিতেই ভালো না, তোদেরকে একা ছাড়তে পারবো না। মারুফ, তুই যে আমাদের উপর এত খেয়াল রাখিস, তোর উপরে কে এত নজরদারি করে বলতো? আমি তোকে একদিন প্রপোজ করেছিলাম, তুই সে প্রপোজ রিজেক্ট করে দিয়েছিলি। এতদিন যদি আমরা দুইজন রিলেশনে থাকতাম তাহলে আমাদের বাচ্চা কাচ্চা পয়দা হয়ে কবেই নাতি নাতির মুখ দেখে ফেলতে পারতাম। আমার মতো পিচ্চিকে তুই বিয়ে করবি, আর তুই তো নিজেও একটা পিচ্চি। 2 পিচ্চি একে অপরকে বিয়ে করলে কিভাবে কি করবি? আমি তো তোকে কোনো কিছু খাওয়াতেও পারবো না, আর ঘোরাঘুরি তো এটা আরো আগে পারবো না। আশা করি তুই খুব ভালো করে জানিস কেন আমি ঘোরাঘুরি করতে পারবো না।
হয়েছে আর শরম পেতে হবে না। কয়েকদিন পর দেখবি সত্যি সত্যি একটা মেয়েকে বিয়ে করে ফেলেছিস, তখন তাকে নিয়ে ঘোরাঘুরি করতে পারবি। আর আমরা যদি বলি একটু ঘোরাঘুরি করার জন্য, তুই ঘোরাঘুরি করিস না। একবার দেখে নেই, যদি ঘোরাঘুরি করিস তাহলে তোর খবর আছে। আমি কি আমার বিয়ের পর ঘোরাঘুরি করতেও পারবো না আমার বউ নিয়ে? এটা আবার কেমন কথা? এটা কিন্তু একদম ঠিক না মারিয়া। এইটাই ঠিক, আমি যা বলি তাই হবে। তুই তোর বউ নিয়ে যেতে পারবি না। আচ্ছা, এখন বাসায় যায়। মারুফ এবং বাকি সবাই যার যার বাড়িতে চলে গেল। দুপুরে খাবার টেবিলে বসে আছে মারুফ। এমন সময় তার আম্মু মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মারুফ, তুই বিকেলবেলা কোথাও যাবি নাকি? হ্যাঁ, বিকেলবেলা একটু বন্ধুদের সাথে ঘুরতে বের হব। কেন, কিছু দরকার আছে নাকি? না, দরকার নেই, এমনিতেই জিজ্ঞেস করছিলাম। তোর আব্বু তো খাবার খেয়ে যায় নাই, এখনো যদি না আসে তাহলে বিকেলবেলা খাবারটা দিয়ে আসিস তুই তোর বন্ধুদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে। আচ্ছা, খাবার না খেতে আসলে আমাকে বইলো, আমি খাবার পৌঁছে দিয়ে আসবো আব্বুর কাছে। মারুফ এইসব কথা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথা বলার পর চলে আসলো তাই রুমে। বিছানায় শুয়ে ফোন টিপতেছে। অন্যদিকে দিয়া বাড়ির ভিতরে প্রবেশ করতেই তার চাচাতো বোন দিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দিয়া আপু, এটা তো আমেরিকা না বা বাহিরের দেশ না যে তুমি এইভাবে বের হয়ে যাবে বাড়ির বাহিরে। এভাবে কখনো বের হয়েও না। আমি যেরকম পোশাক পরি ওই রকম পোশাক পরে বের হবে। কেন, তুই যেই রকম পোশাক পরিস ওই রকম পোশাক পরে বের হতে হবে কেন? এই দেশে কি পোশাকের স্বাধীনতা নেই নাকি? যে যেই রকম পরে ঘোরাফেরা করতে পারে এইসব নেই নাকি? হ্যাঁ আছে, তবে তুমি যে পোশাকগুলো পরেছ এই পোশাকগুলো বাংলাদেশের মানুষ পরে না, বাইরের দেশের মানুষ পরে। তুমি তো বাংলাদেশে একেবারে চলে এসেছো, এখন তোমাকে ড্রেস চেঞ্জ করে এরপরে বাড়ির বাহিরে বের হতে হবে। না, আমি ড্রেস চেঞ্জ করবো না, এতে যা ইচ্ছা তাই হয়ে যাক। আচ্ছা, এটা তোমার ইচ্ছা। যখন ছেলেরা তোমার নামে বাজে মন্তব্য করবে তখন তুমি বুঝবে। আর তুমি তো বাংলা তেমন বেশি বোঝো না, বাজে মন্তব্য করলে তুমি তো বুঝতেই পারবে না। যাই হোক, ফ্রেশ হয়ে আসো, সবাই খাবার টেবিলে বসে আছে, অপেক্ষা করছে তোমার জন্য। দিয়া চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে বসে খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে প্রবেশ করলো। বেশ কিছুক্ষণ ফেসবুক করার পর ফোনটা রেখে চলে আসলো নিচে। এসে দেখে রাকিবার আম্মু তার আম্মু আব্বুর সাথে কথা বলতেছে। এটা দেখে দিয়া বলতে লাগলো, আম্মু, আমরা কি এখানে একেবারে চলে এসেছি? আমরা কি আর আমেরিকা যাব না? আমি তো এটা জানি না, এটা তোর আব্বু জানে। এটা তোর আব্বুই বলতে পারবে যাবে কি না যাবে না। তোর আব্বু তোর চাচার সাথে বাইরে ঘুরতে গেছে, তুই রাকিবাকে নিয়ে বাহির থেকে ঘুরে আয়। তুই তো কোনো কিছুই চিনিস না, রাকিবা তো সবকিছুই চেনে। ওকে আম্মু, যাচ্ছি। এই বলে দিয়া ওইখান থেকে চলে আসলো রাকিবার রুমে। এসে দেখে রাকিবা ফোনে যেন কার সাথে কথা বলতেছে। দিয়াকে আসতে দেখে রাকিবা কলটা কেটে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে আপু, কিছু বলবে নাকি? চুপচাপ দাঁড়িয়ে আছো যে এখানে। আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবি? আমি তো আগে কখনো আসি নাই, আমাকে একটু ঘুরতে নিয়ে চল। তুমি যদি এরকম ড্রেস পরে ঘুমাতে যাও তাহলে আমার সাথে ঘুমাতে পারবে না। আর আমার থেকে কিছুটা দূরে দূরে থাকতে হবে, কারণ আমি চাই না তোমার জন্য কেউ আমাকে কিছু বলুক। ওকে, তুই যেভাবে চাইবি সেভাবেই হবে। চল এখন ঘুরতে যাওয়া যাক। রাকিবা রেডি হয়ে দিয়াকে নিয়ে চলে আসলো বাহিরে। এদিকে রাকিবা সামনে হেঁটে যাইতেছে আর দিয়া পিছনে পিছনে যাইতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর দিয়া রাকিবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাকিবা, ওই পার্কের ভেতরে যাব, তুই আগে যা, আমি আসতেছি তোর জন্য আইসক্রিম নিয়ে, আর আমিও আইসক্রিম খাবো। রাকিবা চলে আসলো পার্কের ভিতরে। এদিকে দিয়া পার্কের সামনে দোকানে গিয়ে দুইটা আইসক্রিম কিনে যে চলে আসতে যাবে, এমন সময় হঠাৎ করে একটা বাইক এসে দিয়ার সামনে দাঁড়ালো। ছেলেটা দিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মেয়ে, কোথায় থেকে এসেছো তুমি? হুট করে বাইকের সামনে চলে এসেছো, এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সরে যাও সামনে থেকে। আর এসব কি পরেছো? আশেপাশের মেয়েদের দিকে তাকিয়ে দেখো একবার, তারা কি রকমের ড্রেস পরেছে আর তুমি কি রকমের ড্রেস পরেছো। ডু ইউ হ্যাভ আ প্রবলেম উইথ মি ওয়ারিং আ ড্রেস লাইক দিস? না, আমার কোনো সমস্যা নেই, তবে আশেপাশের মানুষের সমস্যা আছে। আপনার এই রকম চেহারা দেখার জন্য আশেপাশের মানুষ দাঁড়িয়ে থাকবে। সরেন সামনে থেকে। এখনো দাঁড়িয়ে আছেন আপনি? আপনাকে দেখতেই কেমন যেন লাগছে। এই বলে ছেলেটা বাইক আবার স্টার্ট দিয়ে ওইখান থেকে চলে গেল। এদিকে দিয়া দুইটা কোন আইসক্রিম নিয়ে পার্কের ভিতরে প্রবেশ করে রাকিবার হাতে একটা দিয়ে বলতে লাগলো,
রাকিবা এখান থেকে ছেলেরা কি এইরকম আমাকে কতগুলো কথা শুনিয়ে দিয়ে গেছে এই ড্রেস পরার কারণে। আমি তোমাকে আবারও বলতেছি, এটা তোমাদের আমেরিকা না যে এখানে যেই রকম ইচ্ছা সেরকম পোশাক পরতে পারবে। আর তোমার আব্বু আম্মু কিছু বলে না, কারণ তুমি ছোট থেকে এরকম পোশাক পরে বড় হয়েছ। তোমাকে নাকি বারণ করেছিল এরকম পোশাক না পরতে, তুমি এরকম পোশাক পরেছো কেন? এই পোশাক আমার জন্য খুবই পারফেক্ট, এটার জন্য আমি এই পোশাকগুলো পরি। যাই হোক, এখন আর বেশি কথা বলতে চাই না, কিছুক্ষণ ঘুরোঘুরি করে বাসায় চলে যাব। এখানে তো ইন্টারনেটও নেই যে একটু বসে শান্তিতে চালাবো। এখানে ইন্টারনেট নেই, তবে এখানে গাছের অক্সিজেন আছে। এই অক্সিজেনের বুকের মধ্যে গেলে খুব শান্তি লাগে। একবার দীর্ঘশ্বাস নিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। রাকিবা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর দুইজন কিছুক্ষণ ঘোরাঘুরি করে যেই বাসায় চলে যেতে যাবে এমন সময় মারুফের সাথে দেখা হয়ে গেল দিয়ার। এদিকে দিয়া মারুফকে কিছু বলতে যাবে এমন সময় মারুফ বলতে লাগলো, এই মেয়ে, আপনাকে না বারণ করেছিলাম এইরকম পোশাক না পরার জন্য, তাহলে আপনি এরকম পোশাক পরেছেন কেন? আপনার মতো মেয়েদের জন্য বাঙালি মেয়েদের নাম খারাপ হয়। আর এই যে আপনাকে বলতেছি, এটা মনে হয় আপনার বোন। আপনি কি দেখতেছেন না আশেপাশের পরিবেশ নষ্ট করতেছে আপনার বোন? আপনি তাকে ভালো পোশাক কিনে দিতে পারেন না নাকি? না দিতে পারলে রাস্তায় থালা নিয়ে বসেন, আশা করি টাকা উঠে যাবে। আর না উঠলে আমাকে বলবেন, আমি আমার পকেট থেকে টাকা দিয়ে দিব আপনাকে, এরপরে পোশাক কিনে নেবেন। রাকিবা কিছু বলতে যাবে কিন্তু দিয়ার দিকে তাকিয়ে কিছু বলতে পারে নাই। রাকিবা কিছু না বলে তাড়াতাড়ি হাঁটতে লাগলো। এদিকে দিয়াও রাকিবার পেছনে হাঁটা ধরলো। বেশ কিছুক্ষণ পর রাকিবা আর দিয়া চলে আসলো বাসার সামনে। কলিং বেল দিতেই রাকিবার আম্মু এসে দরজা খুলে দিল। আর রাকিবা বাড়ির ভিতরে প্রবেশ করতেই তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তোমরা যদি এই মেয়েকে এই বাড়িতে রাখতে চাও তাহলে রাখো। আমি ফুপুদের বাসায় চলে গেলাম। যতদিন এই মেয়েটা এই বাড়ি থেকে না যাবে ততদিন আমি ফুপুদের বাসায় থাকবো। আবার কি হয়েছে দিয়া? তুমি আবার রাকিবাকে কি কিছু বলেছো নাকি? রাকিবা এইভাবে রেগে আছে কেন? না, আমি কিছুই বলি নাই। আসলে আমার এই ড্রেসের কারণে রাকিবা মানুষের কাছ থেকে কথা শুনেছে, তাই আর কি সে রেগে গেছে। আমি রাকিবাকে বোঝাচ্ছি, রাকিবা তুই একটু রুমে আয়, আমি তোর কথা মতো চলবো। তুই যা বলবি আমি তাই করব। তুমি রুমে যাও, আর তুমি আমার কথা মতো চলতে পারবে না, এটা আমি জানি, কারণ তোমার ড্রেস আপ আলাদা আর তুমি অন্য পরিবেশে থেকে এসেছো। কয়েকদিন এইভাবে থাকো, এরপরে তোমার ড্রেস পরিবর্তন করা যাবে। হুট করে তোমার কোনো কিছুই পরিবর্তন করা যাবে না। মাত্র 2 দিন হয়েছে এখানে এসেছো। আমার দ্বারা সবকিছুই পসিবল। আমি তোর মতন ড্রেস পরবো এখন থেকে। আমি যেটা বলতেছি তুমি সেটা মানো আপু। তোমার দ্বারা এরকম পোশাক পরা এখন সম্ভব হবে না। রাকিবা এসব কথা বলতেছে। এদিকে দিয়া রাকিবার সাথে জেদ ধরে বসে আছে। বেশ কিছুক্ষণ এইরকম ভাবে জেদ ধরে বসে থাকার পর রাকিবা দিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, আজকের দিনটা এভাবে যাক, কালকে সকালে তোমাকে নিয়ে মার্কেটে যাব। এরপর তোমার জন্য এরকম ড্রেস নিয়ে আসবো, তখন তুমি পরতে পারবে। কালকে সকালে না, আমার আজকেই লাগবে। তুই এখন চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাব। তোর কোনো কিছু করতে হবে না, তুই শুধু আমাকে নিয়ে চল। আর ড্রেস কিনতে কত টাকা লাগবে এটা তোমার উপরে ডিপেন্ড করবে, তুমি কিরকম ড্রেস পরবে কিরকম ড্রেস পরবে না। চলো আগে, এরপরে না হয় সবকিছু করা যাবে। রাকিবা আর দিয়া চলে আসলো মার্কেটে। অন্যদিকে মারুফ তার বাবাকে খাবার দিয়ে তার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় মারুফ তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই আমার আবারও ওই মেয়েটার সাথে দেখা হয়ে গিয়েছিল। পরে আমি অনেক কথা শুনিয়ে দিয়েছি। ওই মেয়েটার সাথে আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে ও অনেক কিছু বলেছি। একদম ভালো কাজ করেছিস। শুনলাম তুই নাকি একা একা ঘোরাঘুরি করিস, আমাদেরকে ফোন দিয়ে জানাস না বা আমাদেরকে নিয়ে যাস না। এই কথাটা কে বলেছে তোকে? আমাকে সত্যি করে বলতো। আজকে তার একদিন কি আমার যতদিন লাগে। শালারা শান্তি মতো খাবারও দিয়ে আসতে পারবো না তোদের জন্য। আর মারিয়া, তুই কিন্তু কয়েকদিন ধরে অনেক বেশি করতেছিস। হ্যাঁ, তুই তো সব সময় বলিস আমি কয়েকদিন ধরে বেশি করতেছি। কি এমন বেশি করে ফেলেছি শুনি? তোকে তো আর কিস করি নাই যে তুই আমাকে বারবার বলিস যে আমি বেশি বেশি করে ফেলেছি। হ্যাঁ, তুই তো বেশি বেশি করে বলিস, তার জন্যই তো বললাম। এখন শোন, আমি বাসায় চলে যাই, সন্ধ্যার দিকে আর বের হব না। আর মারিয়া, তোরা মেয়ে মানুষ, সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার দরকার নেই। তোরা বাড়িতে বসে পড়ালেখা করিস।
ঠিক আছে, আজকের পর থেকে তোদের সাথে আমরা দুইজন আর কোনো কথাই বলবো না। এই রাইসা, চল বাসায় চলে যায়। এই বলে মারিয়া আর রাইসা দুইজনে দুইজনের বাসায় চলে গেল। অন্যদিকে সবুজ মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখলি তো মারুফ, এই মেয়েটার কত তেজ। আমাদের বান্ধবী বলে কিছু করি না, নালে তার দুই গালে 2-3টা চড় মেরে দিতাম। মারুফ সবুজকে বারবার ইশারা করে পিছনের দিকে দেখাচ্ছে, কিন্তু সবুজ বুঝতেছে না। সবুজ মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই শালা, তুই বারবার আঙুল দিয়ে পেছনের দিকে কি দেখাচ্ছিস? পেছনে কি আছে? যা বলেছি একদম সত্যি বলেছি। এই দুইটা মেয়ে আমাদের সবার জীবন তেনা তেনা বানিয়ে ফেলছে। এই দুইটা মেয়ের জন্য আমরা কোথাও গিয়ে শান্তিতে একটু ঘোরাঘুরি করতে পারি না। কথাটি শেষ হতেই সবুজ পিছনে ফিরে তাকালো। পিছনে ফিরে তাকিয়ে দেখে মারিয়া আর রাইসা দাঁড়িয়ে আছে। এটা দেখে সবুজ আমতা আমতা করতে করতে মারুফের দিকে তাকাতেই দেখতে পেল মারুফ সহ বাকি সবাই দৌড়াতে দৌড়াতে গেটের দিকে পালিয়ে যাইতেছে। এটা দেখে সবুজ মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শালা, ইশারা করে দেখাবি, একটু ভালো করে দেখাবে না? এখন আমার অবস্থা কি হবে একমাত্র ওরা দুইজন ছাড়া আর কেউ জানে না। শালা, তোকে সেই 2-3 মিনিট ধরে ইশারা করে বলতে বলতে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে। এখন ওদের দুইজনের হাতে মাইর খা। দুইটা ডাইনি এখন তোকে মেরে মেরে ভর্তা বানিয়ে ফেলবে। এই বলে মারুফ গেটের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিতরে উকি দিয়ে দেখতেছে। অন্যদিকে মারিয়া আর রাইসা দুইজনে মিলে সবুজকে পিটাতে লাগলো। এদিকে সবুজ পিটানি খাচ্ছে আর বলতেছে, রাইসা আর মারিয়া বোন, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দে। আমি আর কখনো এরকম কিছু বলবো না। আসলে রাগের মাথায় কি না কি বলে ফেলেছি, প্লিজ এবারের মতো মাফ করে দে। রাগের মাথায় না, তুই তোর নিজের মনের ভেতর থেকেই কথাগুলো বলেছিস। আমরা তোদের সবাইকে প্যারা দিই, তাই না? আজকে জন্মের প্যারা দিব। 8 ঘন্টা মার খাবি এখন আমাদের দুইজনের হাতে। পরে যদি তুই বেঁচে থাকিস তাহলে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আসবো, ততক্ষণ মাইর খা। এই বলে রাইসা আর মারিয়া সবুজকে মারতে লাগলো। বেশ কিছুক্ষণ সবুজকে মারার পর দুইজন ছেড়ে দিয়ে বলতে লাগলো, যা, এখন এবারের মতো মাফ করে দিলাম। মাত্র 10 মিনিট মেরেছি। পরের বার যদি আমাদের নামে এরকম ভাবে বদনাম করিস তাহলে তোর হাড্ডি গুড্ডি ভেঙে কুত্তাকে খাইয়ে দেব। সবুজ তার নিজের পা হ্যাঁচড়াচ্ছে আর সামনের দিকে এগিয়ে যাইতেছে চুপচাপ। কারণ এখন যদি কোনো কিছু বলে তাহলে রাইসা আর মারিয়া আবারও তার উপরে অ্যাটাক করবে, এটা সে জানে। বেশ কিছুক্ষণ এইরকম ভাবে যাওয়ার পর রাইসা বলতে লাগলো, এই সবুজকে তো মারলাম, এখন বাকি 5-6 জন রয়েছে, তাদেরকে মারতে পারলে আমাদের জীবন ধন্য হবে। হ্যাঁ, তবে মারুফকে বেশি মায়ের দিতে হবে। ওই ব্যাটা আমার সাথে ঠিক মতো কথাই বলে না। মেসেজ দিলে আধা ঘন্টা 1 ঘন্টা পরে রিপ্লাই করে। এটা ঠিক বলেছিস, আমিও মেসেজ দিলে আধ ঘন্টা 1 ঘন্টা পরে রিপ্লাই করে। শালা মনে হয় রিলেশনে গেছে। ওর আইডি পাসওয়ার্ড জানিস নাকি? আইডির পাসওয়ার্ড তো জানি না, সে আরেকটা নতুন আইডি খুলেছে, আমাদেরকে বলেও নাই। রায়হানের কাছ থেকে শুনেছি, এমনকি মেসেজেও দেখেছি তারা নতুন আইডি দিয়ে মেসেজ করে। তাহলে তো ওই ব্যাটাকে আগে ধরতে হয়। ওই ব্যাটা আমাদেরকে সময় না দিয়ে তারা 5-6 জন বন্ধু মিলে সময় দেয়। চল, আজকে রাতে আমরা নিজেরা ফেক আইডি খুলে এরপরে ওদের সাথে কথা বলি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চল, আমি মারুফের সাথে রিলেশনে যাব ফেক আইডি দিয়ে, আর তুই রায়হানের সাথে ফেক আইডি দিয়ে রিলেশনে যাবি। পারবি তো? না পারলে তুই ফেক আইডি খুলিস, পরে বাকি মেসেজটা আমিই করব, তুই শুধু দেখবি। বাকি মেসেজ তোর করতে হবে না, আমি নিজে করতে পারবো। তুই তো আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছিস কিভাবে কিভাবে কথা বলতে হবে। এখন আমি তোর পদ্ধতি অনুসরণ করে তাদের সাথে কথা বলতে পারবো। আর যেটা না বুঝবো তুই তো অনলাইনেই থাকবি, বাকিটা তোর সাথে বোঝাপড়া করে নেবো। এখন তাহলে বাসায় যাই, আর সন্ধ্যাবেলা বের হবো না, আজকে আপু বাসায় থাকবে। আমিও চিন্তা ভাবনা করছি আজকে সন্ধ্যাবেলা বের হব না, ওদেরকে একটু সময় দে। ওরা ওদের মতো আজকের দিনটা চলুক, কালকে থেকে ওদেরকে ভালোভাবে পাম্পট্টি দিয়ে রিলেশনে আনবো, এরপরে বাকিটা দেখবো ওরা কি করে আমাদের জন্য। ঠিক আছে, এখন বাসায় চলে যাই। এই বলে সবাই বাসায় চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে আসলো। অন্যদিকে রাকিবা আর দিয়া শপিং শেষ করে বাসায় এসে দিয়া তার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলো রাকিবার রুমে। রাকিবা দিয়াকে দেখে পুরাই অবাক, কারণ অনেক সুন্দর লাগতেছে দিয়াকে, বাঙালি পোশাক পরেছে। দিয়া আপু, তোমাকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এরকম পোশাক পরলে তো তোমার পিছনে ছেলেদের লাইন লেগে যাবে। হয়েছে, আর বলিস না, এত পাম দিতে হবে না। বিদেশে থাকি বলে কি হয়েছে, পাম দেওয়া আমি বুঝি না, কিন্তু আমার যেন কেমন লাগতেছে এই পোশাক পরে। হ্যাঁ, এমন 1 বা 2 দিন লাগবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। দিয়া এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো। নিচে এসে দেখে তার আব্বু আম্মু এবং রাকিবার আব্বু আম্মু বসে আছে।
দিয়াকে দেখে রাকিবার আম্মু বলতে লাগলো, দিয়া, তোকে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, পুরো বাঙালি মেয়েদের মতো লাগছে। রাকিবা, ও আমাকে এই কথাগুলো বলেছে, কিন্তু আমার পোশাক পরতে কেমন যেন লাগতেছে, শরীর প্রচুর চুলকাচ্ছে। আজকে নতুন পরেছিস তো, এটার জন্য এইরকম লাগতেছে। কয়েকদিন রেগুলার পরতে থাক, দেখবি একদম ঠিক হয়ে গেছে। দিয়া এবং বাকি সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। অন্যদিকে মারুফ খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, কি রে মারু, ঠিক মতো তো ক্লাস করিস না। আজকে স্যার আমাদের দোকানে গিয়েছিল সদাই আনার জন্য, পরে তোর নামে বিচার দিয়ে দিয়েছে। ঠিক মতো পড়ালেখা না করলে তুই দোকানে গিয়ে বসতে পারিস। এই তো ঠিক মতো পড়ালেখা করতেছি, কয়েকদিন পর তো পরীক্ষা, তাই আর কি একটু ঘোরাঘুরি করতেছি। ঘোরাঘুরি শেষ হলেই ঠিক মতো পড়তে বসবো 2 দিন পর থেকে। ঠিক আছে, তোর পড়ালেখা নিয়ে এত মাথা ঘামাই না, আমি জানি তুই যা করবি ভালো করবি। মারুফ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ফেসবুকে প্রবেশ করতেই দেখতে পেল প্রায় 2 ঘন্টা আগে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। আইডিটা ভালোভাবে ঘুরে দেখে মারুফ মনে মনে বলতে লাগলো, এটা মনে হয় ফেক আইডি, কারণ প্রায় 4 ঘন্টা আগে খোলা হয়েছে। নিশ্চয়ই এটা পরিচিত কেউ হবে। এইভাবে হুট করে তো আর কেউ রিকোয়েস্ট পাঠায় না, তাও আবার মেয়ের আইডি থেকে ছেলেদেরকে। মারুফ এইসব কথাবার্তা বলতেছে, এমন সময় রায়হান মারুফকে মেসেজ দিল আর বলতে লাগলো, কিরে মারুফ, তুই ফেক আইডি দিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিস তাই না? বর্ষা আক্তার, এটা কার আইডি? সত্যি করে বলবি। আমি তো ভাবছিলাম আমি তোকে নিজে জিজ্ঞেস করব, মাইমুনা আক্তার, এটা কার আইডি? তুই কি এই আইডির কথা কাউকে বলে দিয়েছিস নাকি আমাদের ফ্রেন্ডের মধ্যে থেকে? এই আইডির কথা আমরা 7 বন্ধু ছাড়া তো আর কেউ জানে না। রাইসা আর মারিয়াও এই আইডির কথা জানে না। আমার মনে হয় নিশ্চয়ই ওরা 2 জন ফেক আইডি খুলেছে আমাদেরকে ফাঁদে ফেলানোর জন্য। হ্যাঁ, এটা হতে পারে, তবে তুই এক কাজ কর, আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না, তুই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর, আর কি কি মেসেজ করে সেটা ঠিকঠাক উত্তর দিবি। যদি না পারিস তাহলে আমাকে বলবি, আমি তোর আইডি লগ ইন করে এরপরে তার সাথে মেসেজ করব। আমার নিশ্চয়ই সন্দেহ হচ্ছে ওরা 2 জনের কাজ। হ্যাঁ, তবে ওদের 5 জনকেও জিজ্ঞেস করতে হবে ওদের কাছে এই 2টা আইডি থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে নাকি। যদি না পাঠিয়ে থাকে তাহলে আমি মনে করব যে এটা মারিয়া আর রাইসার কাজ। হ্যাঁ, এখন এক কাজ কর, তুই ওই আইডির সাথে মেসেজ করতে থাক, আমি ঘুমাই। যদি জরুরি প্রয়োজন হয় তাহলে ফোন দিস, আমি ঘুম থেকে উঠে উত্তর দিব। আজকের মতো গুড নাইট। গুড নাইট যে বললি, ওইদিকেই সবুজের অবস্থা জানিস কি হয়েছে? তার পা ভেঙে গেছে। ওই 2 বজ্জাত মেয়ে তার পা ভেঙে দিয়েছে। এখন থেকে বাড়ি থেকে বের হতে দিবে না, বাড়ি বসে আছে। আচ্ছা, সে বসে থাকুক, তার সাথে না হয় কালকে কথা বলবো আর জিজ্ঞেস করব কিভাবে কি হয়েছে। এই বলে মারুফ অফলাইনে চলে গেল। অন্যদিকে রায়হান বসে আছে আর ওই মেয়েটার সাথে কথা বলতেছে, মানে রাইসার সাথে কথা বলতেছে। রাত 2টা অবধি কথা বলে রায়হান ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকালে মারুফ ঘুম থেকে উঠতেই তাদের সকল মেসেজের স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছিল। রাতের বেলা সেগুলো দেখতে লাগলো। সবকিছু দেখার পর মারুফ রায়হানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই আইডিটা রাইসার অথবা মারিয়ার, কারণ ওরা 2 জন এইরকমভাবে মেসেজ করে। রাইসা বাংলায় মেসেজ করে, সে ইংরেজিতে মেসেজ করতে পারে না তেমন বেশি, আর মারিয়া ইংরেজিতে মেসেজ করে। মারিয়া বাংলায় তেমন অ্যাক্টিভ না, মেসেজ করতে করতে তার অভ্যাস নেই, বাংলা ইংরেজিতে ফার্স্ট মেসেজ করে। এখন আমি কি করব? ওই মেয়েটা তো প্রপোজ করেছে, অ্যাকসেপ্ট করব নাকি করব না? অ্যাকসেপ্ট করার দরকার নেই, এখন আর 2-3 দিন যাক, কথা বল, পরে দেখবি যদি বেশি পাগলামি করে তাহলে ব্লক করে রেখে দিবি। তুই যদি রিলেশনে জড়িয়ে যাস তাহলে নির্ঘাত বিপদে পড়বি। ওরা 2 জন আমাদেরকে বিপদে ফেলানোর জন্য এরকম করতেছে। কালকে সবুজকে যেই মাইর দিয়েছে, সেই মাইরের কথা যদি তুই ভুলে যাস তাহলে তুই তার সাথে রিলেশনে যেতে পারিস। থাক, আমার আর রিলেশনে যাওয়ার দরকার নেই, আমি এমনিতেই ভালো আছি। ওই মেয়েদের পাল্লায় পড়লে আমার জীবন তেনা তেনা হয়ে যাবে। আজকে কোথাও যাবি নাকি? দেখি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, এরপরে তোকে মেসেজ দিয়ে জানাবো যদি কোথাও যাই। ঠিক আছে, মেসেজ দিয়ে জানিয়ে দিস আমাকে। মারুফ এইসব কথাবার্তা বলতেছে রায়হানের সাথে। কথাবার্তা শেষ করে মারুফ ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখতে লাগলো। এমন সময় হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে উঠলো। মারুফের আম্মু গিয়ে দরজা খুলতেই দেখতে পেল মারিয়া এসে দাঁড়িয়ে আছে। মারিয়াকে দেখে মারুফের আম্মু বলতে লাগলো, আরে মারিয়া, ভিতরে আসো, সকাল সকাল তুমি চলে এসেছো, ভালোই হয়েছে। মারিয়া বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে বলতে লাগলো, আন্টি মারুফ কোথায়? তাকে আমি
কতগুলো কল দিয়েছি, একটা কলও রিসিভ করে নাই। কালকে সেই বিকালবেলা আমাদের সাথে ঝগড়া করে চলে এসেছে, এরপর থেকে তার সাথে আর কথা হয় নাই। ও আচ্ছা, মারুফ তো টিভি দেখতেছে, ওই তো ওর সাথে গিয়ে কথা বলো। কথা বলা শেষ হলে রান্নাঘরে আসো, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। আচ্ছা আন্টি। মারুফের আম্মু চলে গেল রান্নাঘরে। এদিকে মারিয়া মারুফের পাশে এসে বসে মারুফের কান টেনে ধরে বলতে লাগলো, মারুফ তোকে সেই সকাল থেকে ফোন দিতেছে, মেসেজ দিতেছে, তুই কোনোটার উত্তর দিচ্ছিস না কেন? আমাকে ইগনোর করতেছিস কেন? ফোন তো সেই সকাল থেকে রুমে রেখে এসেছি। আমি এখানে এসে খাওয়া দাওয়া করলাম, প্রায় অনেকক্ষণ হয়েছে, আর টিভিও দেখতেছি। 1-1.5 ঘন্টার উপর হয়ে গেছে। আমি তো রুমে যাই নাই এর মধ্যে একবারও। ও আচ্ছা, চল তোকে নিয়ে আজকে ঘুরতে যাব। ঘুরতে? তাও আবার তোর সাথে? কখনোই না। তোর সাথে যদি আমি ঘুরতে যাই তাহলে আমার 12টা বাজিয়ে দিবি তুই। রাইসাকে বিশ্বাস করা যায়, কিন্তু তোকে না, কারণ তুই যে বদমাইশ। আমি বাঘ নাকি ভালুক যে আমাকে সব সময় এরকম ভয় পাস? চল না একটু ঘোরাঘুরি করে আসি, সামনে তো পরীক্ষা, তখন আর ঘোরাঘুরি করতে পারবো না, 1 মাস বাসায় থাকতে হবে। আচ্ছা, বিকালবেলা ঘুরতে যাব সবাই মিলে। এখন তুই বাসায় চলে যা। একা একা ঘুরতে গেলে ভয় লাগে, তাও আবার তোর সাথে। কখন জানি তুই কি করে বসিস আমার সাথে। কিছু করব না, সত্যি প্রমিস করতেছি, চল। আচ্ছা তুই বস, আমি রেডি হয়ে আসতেছি। তবে হ্যাঁ, 2 ঘন্টার বেশি ঘোরাঘুরি করতে পারবো না। আর আমার সাথে যে ঘুরতে বের হয়েছিস এটা কাউকে বলতে পারবি না। আচ্ছা, এটা কাউকে বলবো না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে আয়। মারুফ রেডি হয়ে চলে আসলো মারিয়ার সাথে বাহিরে। ততক্ষণে মারিয়া মারুফের আম্মুর সাথে কথা বলে ফেলেছে। দুইজন বাইরে রিক্সা দিয়ে ঘোরাঘুরি করতেছে। এমন সময় দিয়ার সাথে দেখা হয়ে গেল মারুফের। বাঙালিদের মতো পোশাক পরেছে, সালোয়ার কামিজ। এটা দেখে মারুফ হা করে তাকিয়ে আছে দিয়ার দিকে। মারিয়া বিষয়টা খেয়াল করে ঠাস করে চড় মেরে দিল মারুফের গালে, আর বলতে লাগলো, তোর পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, তুই তার দিকে নজর না দিয়ে বাহিরে বিদেশি মেয়েদের দিকে নজর দিস। ওই মেয়ে তো হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করে, তুই ওই দিকে নজর দিস কেন? আমার দিকে নজর দিতে পারিস না নাকি? তোর দিকে নজর দিলে কি হবে? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আর ওই মেয়ে তো বাহিরের মানুষ। ওই মেয়ের দিকে নজর দিলে ভালোই লাগে। আর সে বিদেশি মেয়ে, তার সবকিছুই পবিত্র, কোনোটা অপবিত্র নেই। তুই না গিয়ে ওই মেয়েটার সাথে রাত কাটিয়ে এসেছিস, এটার জন্য বলতেছিস? ওই মেয়েটাকে একদম পবিত্র, চুপচাপ মাথা নিচু করে আমার দিকে তাকিয়ে বসে থাক। মারুফ মারিয়ার দিকে না তাকিয়ে দিয়ার দিকে তাকিয়ে আছে। এদিকে দিয়া মারুফকে দেখে রিক্সাটা দাঁড়া করালো। দিয়া মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস্টার, এখন দেখেন আমাকে কেমন লাগতেছে। আমি বাঙালিদের পোশাক পরে এসেছি, আমাকে পুরো বাঙালি মেয়ে লাগতেছে তো? হ্যাঁ, পুরো বাঙালি মেয়ে লাগতেছে, সাথে অনেক হট লাগতেছে আপনাকে। ধন্যবাদ প্রশংসা করার জন্য। এই মেয়ে, তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই? বিদেশ থেকে এসেছো, রাস্তায় কয়েকদিন হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করেছো, তখন শরম করে নাই না? আর এখন রাস্তায় এরকম ড্রেস পরে বের হয়েছো মানুষজনকে দেখানোর জন্য নাকি? হ্যাঁ, মানুষজনকে দেখার জন্য বের হয়েছি, তাতে আপনার কি? আর আপনার এই জ্বলতেছে কেন? আমি তো এই ছেলেটার সাথে কথা বলতেছি। এই ছেলেটা আপনার বয়ফ্রেন্ড নাকি? এই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড নাকি? না, এই মেয়েটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আসলে সে সব জায়গায় এইরকম করে। আপনার যদি বয়ফ্রেন্ড না থাকে তাহলে আমার সাথে রিলেশনে যেতে পারেন। আমি এখনই প্রপোজ করতেছি। এই বলে মারুফ প্রপোজ করতে লাগলো। চলেন মারুফের প্রপোজ করার স্টাইলটা দেখে আসি। ওগো আমার লাল গোলাপি কমলা সুন্দরী বিদেশি রাগিনী, তোমাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। তোমার ওই গোলাপি গোলাপি ঠোঁট, তোমার সাদা চামড়ার চেহারার প্রেমে পড়ে গিয়েছি আমি। তোমার ওই গোলাপি ঠোঁট তোমার ওই বুকে শোয়ার অধিকার দিবে আমাকে। যদি অধিকার দাও তাহলে তোমাকে আমার বউ বানিয়ে রেখে দিব সারা জীবনের জন্য। আর কিছু মনে পড়তেছে না এখন। আই লাভ ইউ। মারুফের এই প্রপোজ শুনে মারিয়া কান্না করতে করতে ওইখান থেকে চলে গেল। এইদিকে দিয়া মারুফের প্রপোজ অ্যাকসেপ্ট করে ফেললো। দিয়ার সাথে মারুফ কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথা বলে দিয়ার ফোন নাম্বার নিয়ে পিছনে ফিরতেই দেখতে পেল মারিয়া নেই। মারুফ তাড়াতাড়ি করে মারিয়ার নাম্বারে কল দিল, কিন্তু নাম্বারটা বন্ধ বলতেছে। বেশ কিছুক্ষণ পর মারুফ চলে আসলো বাসায়। অন্যদিকে মারিয়া তার বাড়িতে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে কান্না করতেছে। এমন সময় বাহির থেকে মারিয়ার আম্মু বলতে লাগলো, কি রে মারিয়া, কি হয়েছে? হঠাৎ বাহির থেকে এইভাবে এসে দরজা লাগিয়ে দিলি কেন? আম্মু, আমার কিছু হয় নাই, যাও তো এখান থেকে, আমার ভালো লাগতেছে না, তুমি এখান থেকে যাও। মারিয়ার আম্মু মারিয়াকে আর ডাকাডাকি না করে ওখান থেকে চলে আসলো নিচে। অন্যদিকে মারুফ বাড়িতে এসে রায়হানকে সবকিছু জানালো।
রায়হান তো মহা খুশি মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা, আজকে কিন্তু বিরিয়ানি পার্টিটা হয়ে যাবে। সাদা চামড়া মানুষের সাথে তুই রিলেশনে গিয়েছিস, কিছু তো খাওয়াতেই হবে। আরে শালা, আজকে রিলেশনে গেলাম, আজকেই খাওয়া দাওয়া করবি? 2-1 দিন যেতে দে, এরপরে না হয় খাওয়া দাওয়া করিস। আরে বেটা, পরে যখন খাওয়া দাওয়া করব, পরে খাওয়া দাওয়া করতে পারবো না। যা খাওয়ার এখনই খেতে হবে। আমি বাকি সবাইকে জানিয়ে দিতেছি, সবাইকে এক জায়গায় চলে আসবে। আচ্ছা, জানিয়ে দিস, সাথে মারিয়া আর রাইসাকেও জানিয়ে দিস। মারিয়া আমার সাথে রেগে ওইখান থেকে চলে গেছে, তোকে সামনাসামনি সবকিছু বলবো, ফোনে সবকিছু বলা যাবে না। এই বলে মারুফ কলটা কেটে দিল। অন্যদিকে দিয়া বাড়িতে ফিরতেই রাকিব দিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে আপু, তুমি তো দেখি নতুন পোশাক পরে বাইরে ঘুরতে চলে যাও। তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগে। এরকম পোশাক পরলে তো মানুষ হা করে তাকিয়ে থাকবে, আর প্রত্যেকদিন 10 থেকে 12টা ছেলের প্রপোজ তো এমনিতেই পাবে তুমি। প্রপোজ পাবো মানে অলরেডি একটা পেয়ে গেছি, ছেলেটার সাথে রিলেশনেও চলে গেছি। ও আচ্ছা, বেশ ভালো করেছো। তবে দেখে শুনে রিলেশন করবে। এখনকার ছেলেরা কিন্তু 1-2টা রিলেশন করে না, রিলেশন করলে 10-12টা রিলেশন করে। আরে একটা পিচ্চি ছেলের সাথে রিলেশনে গিয়েছি। ওই দিন যে ছেলেটা আমাকে অনেক কিছু বলেছিল, ওই ছেলেটার সাথে রিলেশনে গেছি। বেশ ভালো করেছো। ওই রকম ছেলে ধান্দাবাজ দেখবে যে কয়েকদিন তোমার সাথে ভালোভাবে কথা বলবে, পরে তোমার কাছ থেকে টাকা খাবে, এরপরে তোমাকে ছেড়ে দিবে। আরে এরকম কোনো কিছুই হবে না, তুই দেখে নিস। ঠিক আছে, দেখে শুনে যাবে। এখন চলো, খাওয়া দাওয়া করিনি। রাকিব এইসব বলে দিয়াকে নিয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে বসে বসে টিভি দেখতে লাগলো। এমন সময় দিয়ার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে মারুফ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মারুফ বলতে লাগলো, কি করো, খাওয়া দাওয়া করেছো? এই তো বসে আছি। আর হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। তুমি করেছো? হ্যাঁ, আমিও করেছি। চলো বিকালের দিকে দেখা করে একটা পার্কে। আর তুমি কি এখানে নতুন, সবকিছু চিনো নাকি? সবকিছু চিনি না, তবে কয়েকটা জায়গা চিনি। আর না চিনলেও আমার একটা বোন আছে, তাকে নিয়ে যাব। বল, কোথায় দেখা করবে? একটা কফি শপে দেখা করি। নদীর পাড়ের দিকে একটা কফি শপ আছে, ওইখানে দেখা করব আমরা। তুমি তোমার বোনকে নদীর পাড়ের কথা বললেই সে তোমাকে নিয়ে যাবে। আচ্ছা, আমরা বিকেল 5টার সময় ওইখানে থাকবো, তুমিও থাইকো ওখানে। মারুফ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ফোনটা কেটে দিল। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। বিকালে মারুফ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসলো রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো নদীর পাড়ের সেই কফি শপে। মারুফ একা একা বসে আছে। এমন সময় দিয়া আর রাকিবা আসলো। অন্যদিকে রাইসা মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে মারিয়া, তুই মারুফকে কিছু বললি না? সে যে রিলেশনে চলে গেছে, মারুফের আম্মু না বলেছে যে তোকে ওই বাড়ি বউ করে নেবে, তাহলে তুই কিছু বললি না কেন? আমিও যেতে চাই না ওই বাড়িতে। আর মারুফ এই কথা জানে না তার আম্মু যে এই কথা বলেছে। আমি ভেবেছিলাম তাকে কয়েকদিন পর বলবো, কিন্তু সে সবকিছুই সীমা অতিক্রম করে ফেলেছে। এটার জন্য আর বলি নাই তাকে। আর কিছু বলতেও চাই না, তাকে তার মতো থাকতে দিলাম। সে যার সাথে খুশি তার সাথেই থাকুক। এটা মারুফ একদম ঠিক করলো না। আমাদেরকে তো একবার জিজ্ঞেস করতে পারতো সে কি করবে, কিন্তু আমাদেরকে একবারও জিজ্ঞেস করেনি। এখন থেকে আমিও আর মারুফের সাথে তেমন কথা বলবো না। মারুফকে একা থাকতে দিলাম। আমরা দুইজন আমাদের মতো চলাচল করব, কারোর সাথে এই কথা বলবো না। এই বলে দুই বান্ধবী দুজনের বাড়িতে চলে গেল। অন্যদিকে রায়হান সবুজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শালা, মারুফ তো রিলেশনে চলে গেছে। এখন আমরা একা হয়ে গেলাম। কার সাথে আড্ডা দিব, কার সাথে কিভাবে চলাচল করব, কিছুই তো বুঝতে পারতেছি না। এখন দেখবি মারুফ আমাদেরকে সময় না দিয়ে তার ওই নতুন বিদেশি গার্লফ্রেন্ডকে সময় দিবে। তুই দেখে নিস, সে এরকম কিছু না করলে এরপরে আমার নাম পাল্টে দিব। এটা তুই কেন? আমি নিজেই বলি, সে দেখবি আমাদেরকে সময় দিবে না। এখন থেকে সে তার নতুন গার্লফ্রেন্ডকে সময় দিবে। আমি চিন্তা ভাবনা করলাম যে এভাবে থাকলে চলবে না, আমাদেরকেও কিছু একটা করতে হবে। রিলেশন না করলে অন্তত লেখাপড়ার দিক দিয়ে মনোযোগী হতে হবে। এটা একদম ঠিক বলেছিস। এখন থেকে আমরা আমাদের মতো চলাচল করব, তাকে তার মতো চলাচল করতে দেব। সব বন্ধুরা মিলে এইসব কথাবার্তা বলতেছে। অন্যদিকে মারুফ তার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মারুফ তার গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলা শেষ করে রাত 7টার দিকে বাসায় ফিরলো মারুফ। মারুফকে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে, আজকে তোর দেরি হয়েছে কেন বাসায় ফিরতে? অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসিস। আজকে বন্ধু বান্ধবের সাথে একটু বেশি আড্ডা দিয়ে ফেলেছি, তাই আর কি একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়।
তোর জন্য চিকেন ফ্রাই রেডি করেছি, গরম আছে, মাত্র রেডি করে টেবিলে রেখে দিয়েছি, এসে খেতে থাক। আর মারিয়াকে ফোন দিয়ে বলে দে আমাদের বাসায় আসার জন্য, তার জন্যও বানিয়েছি। সে আমাদের বাড়িতে আসবে না, সামনে তো পরীক্ষা, সবারই পড়া আছে। আর তাকে এবং বাকি সবাইকে বিকালে বিরিয়ানি খাইয়েছি, এখন আমি একা একা খাই এগুলো। এই বলে মারুফ তার রুমে এসে ফ্রেশ হয়ে আবারও নিচে চলে আসলো। নিচে এসে বসে বসে চিকেন ফ্রাই খেতে লাগলো। চিকেন ফ্রাই খাওয়া শেষ করে মারুফ তার রুমে এসে পড়তে বসে গেল। রাত 9:15। এমন সময় দিয়া কল দিল মারুফকে। মারুফ কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে দিয়া বলতে লাগলো, কি ব্যাপার, তুমি সন্ধ্যার পর আমাকে একবারও কল দাও নাই? অন্য কাউকে সময় দিতেছো নাকি? আরে না, সামনে তো আমাদের পরীক্ষা, এটার জন্য একটু পড়ছিলাম। এই মাত্র পড়া শেষ হলো, ভাবছিলাম তোমাকে কল দিবার, তুমি কল দিয়ে ফেলেছো। ও আচ্ছা, খাওয়া দাওয়া করে এরপরে রুমে এসে আমাকে কল দিও। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে এসে এরপরে তোমাকে কল দিতেছি। মারুফ নিচে এসে খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। এমন সময় মারুফের আব্বু বলতে লাগলো, কিরে, তোর পরীক্ষার প্রিপারেশন কেমন? ঠিক মতো পড়তেছিস তো নাকি? হ্যাঁ, ঠিক মতো পড়তেছি, এই তো মাত্র পড়ালেখা শেষ করে আসলাম। ও আচ্ছা, এখন খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে রেস্ট কর, পরে আবার একটু পড়ালেখা করে এরপরে ঘুমিয়ে যাস। আচ্ছা আব্বু। মারুফ খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে দিয়ার সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলা শেষ করে কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে মারিয়া চুপচাপ বসে আছে বই নিয়ে, তার পড়ায় মন বসতেছে না। মারিয়া মনে মনে বলতে লাগলো, রিলেশনে গেলে ভালো কথা, একবার কল দিয়ে তো জিজ্ঞেস করতে পারতি আমি কি করি, এটাও মনে করলি না। ঠিক আছে, আজকের পর থেকে তোর সাথে কোনো কথাই বলবো না। মারিয়া মনে মনে এসব কথা বলতেছে। অন্যদিকে মারুফের ঘুম ভেঙে গেল হঠাৎ করে। ফোনটা হাতে নিয়ে মারিয়ার নাম্বারে কল দিতেই মারিয়া কল পেয়ে কিছুটা খুশি হলো, কিন্তু পরক্ষণেই ওই পরিস্থিতি মনে করে তার মনটা আবার খারাপ হয়ে গেল। মারিয়া কলটা রিসিভ করতেই মারুফ বলতে লাগলো, কিরে কি করিস, খাওয়া দাওয়া করছিস, ঠিক মতো পড়তেছিস? আমি খাওয়া দাওয়া করবো নাকি খাওয়া দাওয়া করবো না এটা তোর জিজ্ঞেস করতে হবে নাকি? আর পড়তেছি নাকি পড়তেছি না এটা তোর জিজ্ঞেস করার দরকার নেই। রাত 2টা বাজে, তুই এখন আমাকে কল দিয়ে এইসব কথা জিজ্ঞেস করতেছিস কেন, আমি কল দিতে পারি না নাকি? না, তুই কল দিতে পারিস না। আজকের পর থেকে তুই আর আমাকে কল দিবি না, এমনকি আমার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবি না। ফোন রাখলাম তাহলে এখন। মারিয়া কলটা রেখে দিল। এদিকে মারুফ আর কল দিল না মারিয়াকে। মারুফ ফোনটা আবার পাশে রেখে দিয়ে চোখ বন্ধ করতেই কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। পরদিন সকালে ঘুম ভাঙলো দিয়ার ফোন কলের শব্দে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে দিয়া বলতে লাগলো, এখনো তুমি ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ওঠো, সকাল 10টা বেজে গেছে। রাতে এত তাড়াতাড়ি ঘুমিয়ে এখন আবার দিনের বেলা এরকম করতেছো কেন? আসলে মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গিয়েছিল, পরে আবার 1 বা 2 ঘন্টা পরে ঘুমিয়ে গেছি। আচ্ছা ফোন রাখলাম, ফ্রেশ হয়ে এসে এরপরে তোমাকে কল দিতেছি। এই বলে মারুফ ফোনটা কেটে দিয়ে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে দিয়াকে কল দিল। বেশ কিছুক্ষণ কথা বলে নিচে এসে খাওয়া দাওয়া করে বাইরে বের হয়ে গেল। আড্ডাখানায় এসে দেখে শুধু রায়হান বসে আছে, বাকিরা কেউ নেই। রায়হান মেসেঞ্জারে কার সাথে যেন চ্যাটিং করতেছে। এটা দেখে মারুফ বলতে লাগলো, কিরে তুই একা বসে আছিস কেন, বাকি সবাই কোথায়? জানি না বাকি সবাই কোথায়, আর তুই এখনো বেঁচে আছিস নাকি আমাদের মাঝে। তুই তো গতকালকেই মরে গেছিস। প্রত্যেক দিন রাত আমরা কলে আড্ডা দিই, কালকে তুই একবারও কল দিলি না, একবারও কোনো কিছু জিজ্ঞেস করলি না। এখন থেকে আর কোনো কিছু জিজ্ঞেস করার দরকারও নেই। আরে মামা রাগ করিস কেন, তুই তো জানিস নতুন নতুন প্রেম করলে কেমন লাগে। তাকে একটু সময় দিয়েছিলাম, আর তুই এইরকম করছিস। হ্যাঁ, আমি এরকম করতেছি। এখন থেকে তুই যা ইচ্ছা তাই কর, আমরা আর কিছুই বলবো না। মারুফও চুপচাপ বসে আছে, এদিকে রায়হানও চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ পর বাকি সবাই একসাথে হতেই সবুজ মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে শালা, তুই তো দেখি আজকে সবার আগে আগে চলে এসেছিস। যাক, ভালোই হয়েছে। কি পড়ালেখা করলি নাকি সারা রাত প্রেম করেছিস, কোনটা? আরে বেটা, এখন আর পড়ালেখা আছে নাকি? নতুন নতুন প্রেম, এখন তোর নতুন জনকে সময় দিবে, পড়ালেখা করবে কোনো সময়? নতুন জন এসেছে তো কি হয়েছে, তাই বলে তোদেরকে সময় দিব না, সাথে কি পড়ালেখাকেও সময় দিব না? আমরা বলি নাই যে আমাদেরকে সময় দিতে হবে, আমাদেরকে সময় দেওয়া লাগবে না। তুই তোর পড়ালেখা আর ওই মেয়েটার উপরে ফোকাস কর, তাহলেই হবে। মারিয়ার কথা শেষ হতে না হতেই মারুফের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে দিয়া কল দিয়েছে। কলটা কেটে দিল মারুফ।
কল কেটে দিতে মারিয়া আবারও বলতে লাগলো, কি রে, কল কেটে দিয়েছিস কেন? তোকে কি আমরা বলেছি কল কেটে দেওয়ার জন্য? কল কেটে দিতে হবে না, কথা বল ফোন রিসিভ করে। আমরা তো এখানে আছি, আমরা তো আর তোর কথা আমাদের কানের মধ্যে ঢুকিয়ে ফেলবো না। আমরা আমাদের মতো আড্ডা দেই, তুই কথা বল। মারুফ ফোনটা বন্ধ করে রেখে দিল। মারুফের মাথা এখন পুরো গরম হয়ে আছে। মারিয়াকে উদ্দেশ্য করে মারুফ বলতে লাগলো, সবার কেমন করছিস? আমার আর ওই মেয়েটার সাথে রিলেশনে গিয়েছি মাত্র 2 দিন হয়েছে, তোরা এরকম করতেছিস? তোদেরকে কি আমি সময় দেই না? তোরা বলতে পারবি? হয়েছে, আমাদেরকে আর সময় দিতে হবে না। তুই তোর প্রেমিকাকে সময় দিয়ে দেখ গিয়ে। আমাদেরকে সময় দিলে তোর আবার মান সম্মান চলে যাবে। মারিয়া, এবার কিন্তু বেশি বেশি বলে ফেলতেছিস তুই। সবুজ, মারিয়াকে বলবি চুপ করার জন্য, সে কিন্তু এবার বেশি বেশি বলে ফেলতেছে। মারিয়া, তুই একটু চুপ কর। মারুফ এমনিতেই তোর কথা শুনে রেগে গেছে। আর মারুফ তো আমাদেরকে বলেনি যে আমাদেরকে সময় দিবে না। সে তো সেই কখন থেকে এসে বসে আছে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের গার্লফ্রেন্ড থাকলে তো আমরাও তাকে সময় দিতাম, তোদেরকে তো বেশি সময় দিতাম না। আর মারুফ তো নিজে থেকে এসেছে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তাহলে তোরা এরকম করতেছিস কেন তার সাথে? এই সবাই চুপ থাক। আর মারুফ, তুই ভাই সবার সাথে কথা বল। আর মারিয়া যা হবার হয়ে গেছে, তোর ব্যাপার আমি বুঝে গিয়েছি। তুই কেন এরকম করতেছিস? দেখ, আল্লাহ যার ভাগ্যে যা লিখে রাখছে তাই হবে, এটা নিয়ে মাথা কামানোর দরকার নেই। সবাই সবার মতো আড্ডা দিতে লাগলো। মারিয়া শুধু মারুফের দিকে তাকিয়ে আছে, কোনো কিছু বলতেছে না, কারণ তার যে কোনো কিছু বলার নেই। মারুফ কিছুক্ষণ আড্ডা দিয়ে মারুফ চলে গেল বাসায়। রুমে শুয়ে আছে, এমন সময় তার ফোনের কথা মনে পড়ে গেল। ফোনটা চালু করতেই দেখতে পেল দিয়ার অনেকগুলো মেসেজ, অনেকগুলো ফোন কল। এটা দেখে মারুফ কল দিল দিয়াকে। বেশ কিছুক্ষণ পর দিয়া কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করে মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে তোমার? তুমি আমার কল রিসিভ করতেছো না কেন? সমস্যা কি তোমার? আর তুমি ফোন বন্ধ করে রেখে দিয়েছিলে কেন? ফোনে চার্জ ছিল না, ফোন বন্ধ হয়ে গিয়েছিল। আর আমি বাহিরে গিয়েছিলাম, বাহিরে যাওয়ার পর তুমি কল দিয়েছিলে, তখন ফোনে চার্জ ছিল না আর ফোন বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, এখন ফোনে চার্জ আছে নাকি এখনো ফোনে চার্জ নেই? এখন ফোনে চার্জ আছে। এখন বলো কি বলবে? মারুফ দিয়ার সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিয়ে সবার সাথে ভিডিও কলে আড্ডা দিতে লাগলো। আড্ডা দেওয়া শেষ করে নিচে এসে খাবার টেবিলে বসে পড়লো মারুফ। এমন সময় মারুফের আম্মু মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মারুফ, তোর সাথে আমার কিছু কথা আছে, এখন বলবো নাকি? তোর সময় আছে খাবার পর? আম্মু, তুমি এখন বলো, আমি শুনতেছি। মারুফের আম্মু মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মারুফ, আমি চাইছিলাম কি মারিয়াকে এই বাড়ির বউ করে আনার জন্য, মানে হচ্ছে মারিয়ার তোর বিয়ে দেওয়ার জন্য। তুই যদি রাজি থাকিস তাহলে আমি মারিয়ার পরিবারের সাথে কথা বলবো। আম্মু, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, আমি ওই মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তুই যে অন্য একটা মেয়েকে ভালোবাসিস এটা তো মারিয়া আমাকে বলে নাই। মারিয়াকে যখন এই কথা বলেছিলাম তখন তো মারিয়া বেশ খুশি হয়েছিল, কিন্তু এখন তুই বলতেছিস অন্য মেয়েকে ভালোবাসিস। এটা কি সত্যি কথা নাকি তুই মিথ্যা কথা বলতেছিস? আমি কি মারিয়াকে জিজ্ঞেস করব? তুমি জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারো, আমি সত্যি কথা বলতেছি। মেয়েটার পিক আছে নাকি? থাকলে দেখা তো দেখি মেয়েটা মারিয়ার চাইতে সুন্দর নাকি। আচ্ছা, খাবার শেষ করে এরপরে পিক দেখাচ্ছি। আর তোমাকে কিছু কথা বলবো মেয়েটার ব্যাপারে। খাওয়া শেষ হোক তারপরে বলতেছি। মারুফ তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে তার আম্মুর পাশে বসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, মেয়েটা বিদেশে পড়ালেখা করেছে আর তেমন বেশি বাংলা উচ্চারণ করতে পারে না, তবে আস্তে আস্তে উচ্চারণ করতে পারবে। তার মানে তুই বলতেছিস বিদেশি মেয়ের সাথে তোর বিয়ে দেওয়ার জন্য? এটা কখনোই সম্ভব না, এটা তোর আব্বু মেনে নেবে না। দেশে এত ভালো মেয়ে থাকতে তুই বিদেশি মেয়ের দিকে নজর দিয়েছিস কেন? বিদেশি মেয়ের দিকে নজর দেই নাই, ওই মেয়েটার পরিবার বিদেশে থেকেছে কারণ তাদের ওইখানে বিজনেস ছিল। এখন ওইখান থেকে চলে এসেছে, এখন তারা দেশেই থাকে। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। আচ্ছা, তোর আব্বুর সাথে কথা বলে দেখি। যদি তোর আব্বু বলে মেয়েটাকে দেখবে তাহলে কালকে বিকালের দিকে একবার মেয়েটাকে নিয়ে আসিস বাসায়। মেয়ে ভালো হলে আমাদেরও বিয়ে দিতে সমস্যা নেই। মেয়ে ভালো আছে, তোমরা একদম নিশ্চিন্তে থাকো। মারুফ এইসব কথা বলতেছে তার আম্মুর সাথে। এমন সময় আবারও তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে দিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করে কথা বলতে লাগলো মারুফ। কথা বলতে বলতে চলে আসলো ছাদে। বেশ কিছুক্ষণ পর মারুফ বলতে লাগলো, দিয়া, কালকে তোমাকে আমাদের বাসায় আসতে হবে, আমার আম্মু আব্বু তোমাকে দেখবে।
এরপরে আমাদের বিয়ের কথাবার্তা হবে। তুমি কি তোমার পরিবারকে বলেছো যে আমি বিদেশে বড় হয়েছি এবং অন্যান্য যা কিছু আছে সবকিছু বলেছো তো? হ্যাঁ, সব কিছুই বলেছি। আম্মু বলেছে যে রাতে আব্বু আসলে আব্বুর সাথে কথা বলে এরপরে কালকে সকালে জানাবে। কালকে সকালে আমাকে জানালে পরে তোমাকে নিয়ে আসবো। আমাদের বাসায় আসতে তোমার কোনো সমস্যা নেই তো? ওইটা তো আমার শ্বশুর বাড়ি, ওইখানে যেতে আমার আবার কি সমস্যা থাকবে? হ্যাঁ, এটাই তো, তোমার আবার কি সমস্যা থাকবে? মারুফ আর দিয়া কথা বলা শেষ করে কলটা কেটে দিল। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। দিয়া চুপচাপ খাবার খাইতেছে, এমন সময় দিয়ার আব্বু বলতে লাগলো, দিয়া, তোর তো বয়স হয়ে গেছে বিয়ের। আমি চাচ্ছিলাম কি তোর জন্য পাত্র দেখার জন্য। তুই যদি অনুমতি দিস তাহলে আমি তোর জন্য পাত্র দেখব। দিয়ার আব্বুর কথা শুনে দিয়া রাকিবার দিকে তাকালো। রাকিবা ইশারা করে দিয়াকে বলতে বলল। দিয়া তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি ওই ছেলেটাকে বিয়ে করতে চাই। দিয়ার কথা শুনে তার আব্বু খাবার মুখে দিতে যাবে, এমন সময় খাবার মুখে না দিয়ে দিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মানে তুই কি বলতেছিস? তুই আবার কাকে পছন্দ করিস, এখানে নাকি আমেরিকায়? আমি বাংলাদেশে একটা ছেলেকে পছন্দ করি, এমনকি তার সাথে কথাও বলি। তোমরা যদি চাও তাহলে আমি কালকে ওই ছেলেটাকে নিয়ে আসতে পারবো। ছেলেটা কি করে, তার পরিবার কেমন, এবং আরো অনেক কিছু তো জানতে হবে। সব কিছু জেনে এরপরে তোদের বিয়ে ঠিক করতে হবে। এর আগে তো কোনো কিছু করা যাবে না। বিশেষ করে ছেলেটাকে আগে দেখতে হবে। কালকে তুই বিকাল বেলা বা সন্ধ্যাবেলা ছেলেটাকে নিয়ে আসবি। আর ছেলেটা এখন কি করে? ছেলেটা এখনো পড়াশোনা করতেছে, সামনে তার পরীক্ষা শেষ হলে সে তার আব্বুর সাথে কাজ করবে। তাদের বড় একটা দোকান আছে বাজারে, এবং আরো কি কি জানি কাজ করে তার আব্বু। আচ্ছা, তুই যে ছেলেকেই পছন্দ করিস না কেন, তার সাথে বিয়ে দেব। ছেলে ভালো হলেই তার হাতে তুলে দেব তোকে। আর ছেলের যদি চাকরিও না থাকে তাহলে বিয়ের পর আমার সকল সম্পত্তির দায়িত্ব তো তাকেই নিতে হবে। তখন না হয় সে আমার অফিসে কাজ করবে। এটা পরের ব্যাপার, কালকে ছেলেটাকে নিয়ে আসি, এরপরে ছেলেটাকে দেখার পরে তোমাদের উত্তর জানাবে। তোমাদের উত্তর যদি ঠিক হয় তাহলে ছেলের পরিবারকেও বলবো আমাদের বাড়িতে আসার জন্য। ঠিক আছে, কালকে ছেলেটাকে নিয়ে আসিস, এরপরে বাকি সব কথা বলা যাবে। দিয়া খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ফোন দিল মারুফকে। মারুফ কলটা রিসিভ করে কানের কাছে নিতেই ওই পাশ থেকে দিয়া বলতে লাগলো, মারুফ, কালকে আম্মু তোমাকে দেখতে চেয়েছে। সন্ধ্যাবেলা তোমাকে আমাদের বাসায় আসতে হবে। তুমি কি ফ্রি আছো? কালকে সন্ধ্যাবেলা আমাদের বাসায় আসতে পারবে নাকি? আচ্ছা, কালকে সন্ধ্যাবেলা তোমাদের বাসায় যাব, তবে বেশিক্ষণ থাকতে পারবো না। তুমি তো জানো সামনে আমার পরীক্ষা। বেশিক্ষণ থাকলে আমি পরীক্ষায় ভালো নাম্বার করতে পারবো না। আর মাত্র 4 দিন রয়েছে, 4 দিন পর থেকে পরীক্ষা। মারুফ দিয়ার সাথে কথাবার্তা শেষ করে ঘুমিয়ে গেল। পরের দিন বিকালে মারুফ দিয়াকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই মারুফের আম্মু এসে দরজা খুলে দিল। তাকিয়ে দেখে মারুফ আর দিয়া দাঁড়িয়ে আছে, দুজনকে বাড়ির ভিতরে নিয়ে আসলো। দিয়া মারুফের পাশে বসে আছে, এমন সময় মারুফের আম্মু বলতে লাগলো, বাহ, বেশ সুন্দর মেয়ে তো তুমি। আমার ছেলের চয়েস আছে বলতে হবে। মারুফ, তোর পরীক্ষার পরেই তোদের বিয়েটা দিয়ে দেব, কি বলিস তুই? হ্যাঁ আম্মু, আর তোমরাও আগে থেকে কথাবার্তা বলে রাখবে যাতে পরীক্ষা শেষ হলেই বিয়েটা দিয়ে দিতে পারো আমাদের। হ্যাঁ, তোর আব্বু আসুক, এরপর আমি তোর আব্বুর সাথে কথাবার্তা বলে রাখবো। তোর পরীক্ষা শেষ হবে, এরপরে তাদের বাসায় গিয়ে বিয়ের সকল কার্যক্রম করে আসবো। বড় করে অনুষ্ঠান করব তোদের বিয়েতে। আচ্ছা আম্মু, দিয়া তুমি কিছু বলতেছো না কেন? শরম পাচ্ছ নাকি? আসলে শাশুড়ি আম্মু, আমি তো আগে কখনো কারো বাসায় যাই নাই, আর এমনকি কারো বাসায় গিয়ে থাকি নাই। আজকে এই প্রথম আপনাদের বাসায় আসলাম। কয়েকদিন পর থেকে তো পার্মানেন্ট ভাবে চলে আসবো। শ্বশুর আব্বু কোথায়? উনি কি কাজে চলে গেছে নাকি? হ্যাঁ, উনি কাজে আছে। আসার তো কথা ছিল, মনে হয় কাজের চাপ অনেক, তাই আসতে পারে নাই। এখন তো এই বাড়িতে যে কোনো সময় চলে আসতে পারবে। হ্যাঁ, এখন থেকে প্রতিদিন আসবো। বিরক্ত হবেন না তো আমি আসলে? বিরক্ত হব কেন? ছেলের বউ আসবে, এখানে বিরক্ত হওয়ার কি আছে? আজকে তাহলে যাই। মারুফ, চলো আমাকে পৌঁছে দিয়ে আসো আমাদের বাসায়, আর ওইখান দিয়ে একেবারে দেখা করে এরপরে না হয় তোমাদের বাসায় চলে এসে পড়তে বসবে। মারুফ দিয়াকে নিয়ে চলে আসলো বাহিরে। একটা রিক্সা করে চলে আসলো রাকিবাদের বাড়িতে। কলিং বেল দিতেই রাকিবা এসে দরজা খুলে দিল। দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, বাহ, আজকে তো দেখি একেবারে জামাই নিয়ে হাজির হয়েছে। ভেতরে আসো দুইজন, সবাই নিচে বসে আছে, তোমার জামাইকে দেখতে পারবে। সবাইকে দেখানোর জন্যই তো নিয়ে এসেছি, চলো ভেতরে যাওয়া যাক। মারুফ চলে আসলো বাড়ির ভিতরে। দিয়া পাশে বসে আছে,
মারুফ এমন সময় দিয়ার আব্বু বলতে লাগলো, দিয়া, ছেলেটা কে? দেখতে তো মনে হচ্ছে তোর চাইতে অনেক ছোট হবে। তুই কিভাবে এই ছেলের সাথে থাকবি? আব্বু, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি থেকে যাবো এই ছেলের সাথে। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। ছোট হয়েছে তো কি হয়েছে, আমাকে নিয়ে থাকতে পারলেই চলবে। তা তো চলবে, তবুও একটা কথা আছে না, সে যদি একটু বড় হতো তাহলে তো আরো ভালো হতো। আমার আর বড় প্রয়োজন নেই। যদি তোমাদের কাছে ওকে ছোট মনে হয় তাহলে আমি তাকে লালন পালন করে বড় করব, তোমরা চিন্তা করো না। দিয়ার কথা শুনে সবাই হেসে দিল। মারুফ সবার সাথে কথাবার্তা বলে দিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তাদের বাসায়। বসে বসে পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ পড়ার পর তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে মারিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মারিয়া বলতে লাগলো, কি রে মারুফ, আজকে তো একবারও কল দিলি না, বিজি ছিলি নাকি অনেক? না রে, কালকে অনেক রাত পর্যন্ত পড়ালেখা করেছি তো, তাই আর কি সারাদিন ঘুমিয়েছিলাম, ফোন দেওয়ার সময় পাই নাই। তোরা পড়া কতটুকু কমপ্লিট করেছিস? আমি তো প্রায় শেষ করে ফেলেছি। আমিও প্রায় শেষ করে ফেলেছি। তা তোর বিয়ে কবে খাচ্ছি? দেখলাম তো বিকালবেলা তিয়ার সাথে কোথায় যেন যাচ্ছিলি। মিথ্যা কথা বলিস না রে, আমাদের চোখে আছে। বিকালবেলা তাদের বাসায় গিয়েছিলাম, আর মিথ্যা কথা বলে কি হবে? তোরা তো এখন জানি সব কিছু, এখানে মিথ্যা কথা বলার কি আছে? তুই তো একটু আগে বললি সারাদিন ঘুমিয়েছিলি, তাহলে বিকালবেলা কিভাবে তুই তাদের বাসায় গিয়েছিস? উড়াল পন্থীর মতো তাদের বাসায় গিয়েছি। যাই হোক, এখন এক কাজ কর, কালকের পরের দিন তো পরীক্ষা। আব্বু আম্মু এবং তাদের পরিবারও রাজি হয়েছে, আমাদের পরীক্ষার পর দুজনের বিয়ে দিবে। তুই কিন্তু আমার বিয়েতে নাচবি। আগের মতো আর নাচতে পারি না রে, তবে তোর সাথে যদি আমার বিয়ে হতো তাহলে অবশ্যই নাচতাম। এখন কি তুই আগের কথা টেনে এনে নিজেকে কষ্ট দিবি নাকি তুই? জানি না, তবে কষ্ট পেয়ে গেছি, এখন আর কষ্ট পেলেই বা লাভ কি? আচ্ছা, কালকে কথা হবে, ফোন রাখলাম তাহলে এখন। এই বলে মারিয়া কলটা কেটে দিল। এভাবে দিনকাল কাটতে লাগলো। পরের দিন বিকালে সবাই একসাথে হয়ে আড্ডা দিতেছে। এমন সময় মারিয়া বলতে লাগলো, কাল থেকে তো পরীক্ষা, সবার প্রিপারেশন কেমন নিয়েছিস? আমি তো টেনশনে সবকিছু গুলিয়ে যাই, কার সিট কার পেছনে পড়েছে কে জানে। যদি রোল নাম্বার অনুযায়ী সিট বসানো হয় তাহলে তোর পাশে আমার সিট আর রায়হানের সিট পড়বে। তুই এই যতটুকু পড়েছিস ততটুকু মনে রাখিস, বাকিটা আমরা হ্যান্ডেল করে নেব। রায়হান পারবে না। পারবো না কেন? অবশ্যই পারবো। তোরা যতটুকু পারবি এর চাইতে বেশি পারবো আমি। কিরে মারুফ, তুই চুপ হয়ে আসিস কেন? তুই কিছু বলতেছিস না কেন? আমি আর কি বলবো, তোদের সবার সিট নাম্বার তো একসাথে পড়েছে, আমার সিট নাম্বার তো আলাদা পড়বে, তাই আর কি চিন্তা ভাবনা করতেছি কিভাবে কি করব। আরে এত চিন্তা করিস না, ফেল করলে বিয়ে করে ফেলবি, এছাড়া আর কি করার। করে ভালো দেখে একটা চাকরি করবি। হ্যাঁ, চাকরি তো অবশ্যই করব, এটা নিয়ে তোরা চিন্তা করিস কেন? এখন যার যার বাসায় যা, গিয়ে পড়তে বস, কালকে আবার পরীক্ষা। আর সকাল সকাল বের হতে হবে, কিন্তু সিট নাম্বার খুঁজে বের করতে হবে। 9টার দিকে বের হলে আশা করি পৌঁছাতে 10টা বেজে যাবে। ওই রাস্তা দিয়ে তো আবার জ্যাম থাকে। হ্যাঁ, এটা ঠিক বলেছিস, এই রাস্তা দিয়ে জ্যাম থাকে, যেতে হবে আস্তে ধীরে। এখন তাহলে সবাই সবার বাসায় যা। মারুফ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। রুমে বসে দিয়ার সাথে ভিডিও কলে কথা বলতেছে আর পড়তেছে। এইভাবে সারাটা রাত চলে গেল। পরের দিন সকালে মারুফ খাওয়া দাওয়া করে তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাহিরে। তোর বন্ধু বান্ধবের সাথে একত্রিত হয়ে যেতে লাগলো সেন্টারের দিকে। প্রায় 40 মিনিট পর চলে আসলো সেন্টারের কাছে। দেওয়ালে সিট নাম্বার দেখে সবাই সবার সিট নাম্বারে গিয়ে বসে পড়লো। মারিয়া, রায়হান আর রাইসার সিট একসাথে পড়েছে। তিনজন একসাথে বসে আছে। এমন সময় রাইসা বলতে লাগলো, মারিয়া, তুই এত চিন্তা করছিস কেন? যা হওয়ার হয়ে গেছে, এসব নিয়ে চিন্তা করলে হবে? কি আর করব, ভালো লাগে না আর। একটা পড়াও কভার দিতে পারি নাই আমি, অন্যদিকে মারুফ তো আনন্দে আছে। সে যেরকম আনন্দে থাকবে তুইও সেরকম আনন্দে থাকবি। পরীক্ষার পর তুই নিজেও বিয়ে করে ফেল, দেখবি সবকিছু একেবারে ঠিক হয়ে গেছে। রাইসা এইসব কথা বলতেছে। কথা বলতে বলতে পরীক্ষার টাইম চলে আসলো। সবাই একসাথে বসে পরীক্ষা দিতেছে। পরীক্ষা দেওয়া শেষ করে সবাই বাহিরে এসে দাঁড়িয়ে রইল। এমন সময় মারুফ আসলো। সবার সাথে কথাবার্তা বলতে বলতে বাড়ির দিকে যাইতেছে। বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে আবারও পড়তে বসে গেল। এভাবে কেটে গেল 17টি দিন। 17 দিনে সবগুলো পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে সবার। রাতে মারুফ খাবার টেবিলে বসে আছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, মারুফ, তোর তো পরীক্ষা শেষ। পরীক্ষার আগে কি বলেছিলাম মনে ছিল? পরীক্ষা শেষ হলেই তোদের বিয়ে দিয়ে দিব।
তুই যদি বলিস তাহলে আমরা কালকে তাদের বাসায় যাব, তাদের বাসায় গিয়ে বিয়ের কথাবার্তা বলে আসবো। আচ্ছা, কালকে গিয়ে তাদের বাসায় কথাবার্তা বলে আসবে। আর আজকে তো শনিবার, এই শুক্রবারে বিয়েটা ফাইনাল করে ফেলবে। ঠিক আছে, তুই যেহেতু যাইতেছিস এই শুক্রবারে বিয়েটা ফাইনাল করার জন্য, তাহলে তোর কথাই হবে, এই শুক্রবারে বিয়ে ফাইনাল হবে। মারুফের আব্বু মারুফের সাথে এইসব কথাবার্তা বলতেছে। এদিকে মারুফ খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো তার রুমে। দিয়াকে ফোন দিয়ে সবকিছু জানিয়ে দিল। দিয়াও মহা খুশি। পরের দিন মারুফ তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো দিয়াদের বাসায়। কলিং বেল দিতেই দিয়ার আম্মু এসে দরজাটা খুলে দিল। মারুফ সালাম দিয়ে তার আব্বু আম্মুকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। মারুফের আব্বু আম্মু আর মারুফ বসে আছে সোফায়। এমন সময় দিয়ার আব্বু আসলো। দিয়ার আব্বু মারুফের আব্বুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে বসে আছে এমন সময় দিয়ার আব্বু বলতে লাগলো, আচ্ছা বিয়াই, তাহলে এই সপ্তাহে বিয়ে ফাইনাল হয়ে গেল। আজকে থেকেই না হয় সব কিছু অনুষ্ঠান শুরু করা যাক। বিয়েটা অনেক বড় করে দেব চিন্তা ভাবনা করেছি। আমারও চিন্তা ভাবনা আছে, আমার ছেলের বিয়ে অনেক বড় করে দিব। একমাত্র ছেলে, আর আপনারও তো একমাত্র মেয়ে। হ্যাঁ, এটার জন্যই অনেক বড় করে দেব। মারুফের আব্বু আম্মু কথা বলে মারুফকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। মারুফ সকল আয়োজনের কাজ শুরু করে দিল। ডেকোরেশনের লোকদের খবর এবং অন্যান্য যা কিছু আছে সবাইকে খবর দিল। সবাই কাজ করতেছে মারুফের দেখানো অনুযায়ী। এদিকে মারুফের বন্ধু বান্ধবরাও মারুফকে সাহায্য করতেছে। 2-3 দিনের মধ্যে বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। সাজিয়ে গুছিয়ে ফেলেছে এবং আত্মীয় স্বজনও পুরো বাড়ি ভরে গেছে। এদিকে মারুফ দিয়ার সাথে কথা বলতেছে। এমন সময় মারিয়া এসে বলতে লাগলো, এখন তোর বউকে একটু কম সময় দে, আমাদেরকে তো একটু সময় দিবি। আর 2 দিন আমাদের কাছে আসিস, এরপরে তুই তোর বউয়ের কাছে চলে যাবি। তখন তো আর আমাদের কথা বলতে পারবি না আমাদের সাথে। মারুফ কলটা কেটে দিয়ে মারিয়ার সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে গোসল করে সবার সাথে আড্ডা দিতে লাগলো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 5টি দিন। আজকে মারুফের গায়ে হলুদ, কালকে সকালে মারুফের বিয়ে। সবাই মারুফকে নিয়ে আনন্দ করতেছে। আনন্দ করতে করতে গায়ে হলুদ দিতেছে। এদিকে মারিয়া নাচ শুরু করার জন্য রেডি হচ্ছে। বেশ কিছুক্ষণ পর মারিয়াও নাচ শেষ করে বিদায় নিয়ে চলে গেল তার রুমে। পরের দিন সবাই রেডি হয়ে বসে আছে। মারুফ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে নামাজ আদায় করে চলে আসলো। আবার বাসায় সবার কাছ থেকে বিদায় নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির গেটে সবাই দাঁড়া করালো মারুফদেরকে। সবাইও ফাইজলামি করে ভিতরে প্রবেশ করলো। খাওয়া দাওয়া শেষ হতেই কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেলেন। সকল নিয়ম কানুন মেনে মারুফের হাতে দিয়াকে তুলে দিল দিয়ার আব্বু আম্মু এবং বাকি সবাই। মারুফ দিয়াকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো তাদের বাসায়। দিয়াকে বরণ করে সবাই নিয়ে চলে আসলো মারুফের রুমে। অন্যদিকে মারুফ তার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতেছে। আড্ডা দেওয়া শেষ করে রাত 1টার দিকে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে দিয়ার কাছে আসতেই দিয়া মারুফকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার পিচ্চি বরটা এখন আসার সময় হলো। সে কখন থেকে অপেক্ষা করতেছি। আসো, কাছে আসো, আদর করব। আমার আদর লাগবে, তাড়াতাড়ি আদর করো। মাত্র রুমে এসেছি, একটু তো রেস্ট করতে দিবে। এখনই যদি আদর শুরু করি তাহলে তো হাঁপিয়ে যাব। 4-5 মিনিট ওয়েট করো, তারপর আদর শুরু করতেছি। মারুফ 4 থেকে 5 মিনিট পর দিয়াকে আদর করার জন্য রেডি হয়ে দিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। এদিকে দিয়াও মারুফের সাথে রেসপন্স করতেছে। মারুফ তার বিদেশি বউকে আদর করতে থাকুক। আমার পাঠক পাঠিকারা, এখন বিদায় নিতে হবে, কারণ সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। আর এগিয়ে যেতে হলে অবশ্যই বিয়ে করতে হবে আপনাদের। বিয়ে না করলে সামনের দিকে এগিয়ে যাওয়া অসম্ভব। আজকের গল্পটা এখানে সমাপ্ত করলাম।